আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ লাউ শাকটা কেটে দিব, মানে লাউ গাছের গোড়া কেটে দিব। তো এখানে পেঁপে গাছের ডালগুলো একটু ছেটে দিচ্ছি, যেহেতু এই জায়গাটা একটু নোংরা মতো হয়ে গেছে। আর এই লাউ গাছটা কেটে দিচ্ছে, এখন গাছটা তো একদম বুড়ো হয়ে গেছে, তো ওটাতে আর ফল ধরবে না। আর একই সাথে দেখুন মিষ্টি কুমড়া গাছও উঠে গেছে। বানে যেহেতু মিষ্টি কুমড়াটা উঠে গেছে, এখন যদি লাউ গাছটা রেখে দিই তাহলে দেখা যাচ্ছে কয়টা শাকের জন্য আমার এই কুমড়ো গাছটুকু নষ্ট হয়ে যাবে। তো সে কারণে লাউ গাছটা আগে কেটে দিয়ে নিলাম, যে 2টা না 3টা গাছ ছিল সেটা কেটে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া গাছটা ওইভাবেই একই সাথে ওই লতানোর সাথে উঠিয়ে দিচ্ছি। তো এখানে মিষ্টি কুমড়া গাছও আছে 2টা কি 3টা মতো, সেগুলো আস্তে আস্তে একটু বড় হয়েছে। আর দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া ফুলও আসা শুরু করেছে। যদি মিষ্টি কুমড়া ধরে এই লাউ গাছের জন্য সেগুলো হতে পারবে না, কেন লাউ গাছটা তো অনেকটা বেশ খানিকটা নিয়ে ঝাঁপিয়েছিল, মানে গাছটা বেয়েছিল। তো এখন এই দেখুন লাউ গাছটা কিন্তু গোড়াটা কেটে দেওয়ার পর ওটা হচ্ছে মারা গেছে, শুকিয়েও গেছে পাতা ইতিমধ্যে। তো এর ভিতরে দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া গাছটা বেশ সুন্দর হয়ে উঠেছে, বোঝা যাচ্ছে মিষ্টি কুমড়া গাছটা এবার তার পুরো শাখা হচ্ছে মেলিয়ে বেয়ে উঠতে পারবে। আর এদিকে যে ভেন্ডি গাছটা লাগিয়েছিলাম, এই তো ভেন্ডি গাছ একটু ফাঁকা করে দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে। তো যেগুলো তো উঠিয়ে লাগিয়েছিলাম সেগুলো এখনও বড় হয়নি, যেহেতু একটু সব খেয়ে গেছে। আর যেগুলো একদম জায়গা মতো লাগানো হয়েছিল সেগুলো কিন্তু বেশ বড়ও হয়েছে এবং ভেন্ডির ছোট ছোট ফুলও বেরিয়েছে। তো যাই হোক, ছাদে রোদের ভিতরে আর থাকলাম না, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই ডিমগুলো এনেছিল ঈদের দিনের আগের দিন। তো একটু ঝামেলাও চলছিল বাসায়, সেই কারণে পরিষ্কার করা হয়নি। আর অনেকটা ঝামেলার ভিতরে এদিকে ঈদের হচ্ছে সমস্ত সব রান্না বান্না চলছিল, যে কারণে একটু ব্যস্ততাই ছিলাম। তো এখন ভাবলাম থাক, সমস্যা নেই, একটু নিজের সুযোগ সুবিধা বুঝে একটু ডিমটা আছে এখনই একটু ধুয়ে নিচ্ছি। এখনও আরও 1 খাঁচি ডিম রয়েছে, ওটা তো এখনও ধোয়াও হয়নি। এদিকে কলাগুলো পাকতে দিয়েছিলাম বস্তার ভিতরে, গ্রাম থেকে তো মানে 1 খান ধরে কলা কিনে নিয়ে এসেছিলাম। তো সেই কলাগুলো আছে প্রথমে এমনি খোলা জায়গায় রেখেছিলাম, তারপর দেখলাম যে না, ওগুলো পাকবে না, ওইভাবে যদি রাখা হয় নষ্ট হয়ে যাবে, কিন্তু পাকবে না। আর সে কারণে বস্তার ভিতর রেখে দিয়েছিলাম। বেশ 2 দিন মতো আগেও দেখেছিলাম এবং গতকাল বিকালেও দেখেছিলাম, যে দেখলাম যে কলাগুলো কিন্তু পাকেনি। কিন্তু আজ দেখছি একদম পুরোটা কলা পেকে গেছে। তো তাড়াতাড়ি বেরো করে নিলাম, যেহেতু একবারে সবগুলো যদি পেকে যায় তাহলে খেতে তো ভীষণ সমস্যা হবে আর নষ্টই হবে বেশি। তো সেই কারণে কলাটা বেরো করে কিছুটা ফ্রিজে রেখেছি আর কিছুটা বাইরে রেখেছি বাচ্চাদের খাওয়ার জন্য। দুপুরে রান্নার কাজে চলে আসলাম। দুপুরে আজ রান্না করছি কলা দিয়ে জিয়েল মাছ দিয়ে। তো আজ আমার খালু শ্বশুর এসেছে আমাদের বাসায় বেড়াতে। তো উনি একটু দরকারে এসেছিলো, আর ওর আব্বুর যেহেতু হাতটা ভেঙে গেছে, তো সে কারণে দেখতে এসেছিলো। আমার ছেলের হাত ভেঙে গেছে, তারপর ওর আব্বুর হাত ভেঙে গেছে, এই কারণে ওদেরকে দেখতেও এসেছিলো। তো ওনার জন্য উনি তো না বলে চলে এসেছে হঠাৎ করে। তো এই মুহূর্তে ওনার জন্য কি করব, মাংস ছাড়াতেও সময় লাগবে, আর তাছাড়াও বাসায় আরও গেস্ট আসবে। তো দেখা যাচ্ছে এক একদিন এক একজন আসলে সেটাও একটু প্রবলেম পড়ে যেতে হয়। তাদের জন্য প্রত্যেকটা দিন হচ্ছে একটা ব্যবস্থা করাটাও অনেকটা টাফ হয়ে যায়। তো যাই হোক, আমি আমার সাধ্যের মতো চেষ্টা করলাম। তো জিএল মাছ দিয়ে কলা দিয়ে আলু দিয়ে একটু ঝোল করলাম একটা তরকারি, আর আলু ভাজি করেছি, ডিম ভাজি করেছি, আর হচ্ছে ভুঁড়ি বেরো করেছি, যে ওনার জন্য মাংস তো সবাই খায়, কিন্তু ভুঁড়িটা আসলে সচরাচর সেভাবে খাওয়া হয় না।
এটা কেনাও হয় না, সেভাবে খাওয়া হয় না, কিন্তু মাংস কিন্তু শখের বশে 1 কেজি হোক আর হাফ কেজি হোক, যে যতটুকুই হোক না কেন খেয়ে থাকে। তো সে কারণে ভাবলাম না থাক, এটা একটু আনকমন জিনিস, যেহেতু কোরবানির সময় ছাড়া ভুঁড়িটা সেইভাবে খাওয়া হয় না। তো সে কারণে ভুঁড়িটা বেরো করে একটু ভাজলাম, ওনার জন্যই এত কিছু করা। আর তারপরে উনি আবার শুনলাম যে উনি থাকবে না, সেই কারণে যতটুকু পেরেছি অল্প সময়ের ভিতরে করেছি। এদিকে আবার আমাদের একটু বিয়ের হচ্ছে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে, আমার মামাতো ভাইয়ের বিয়ে। তো ওর বিয়েতে আমি যেতে পারিনি, কারণ আমার হাজবেন্ডের হাতটা ভেঙে গেছে, আমার ছেলেটার হাত ভেঙে গেছে। এমন অবস্থায় আমি যদি ওদেরকে থুয়ে অনুষ্ঠানের বাড়িতে যাই, তাহলে দেখা যাচ্ছে আমার ছেলেটার মন খারাপ হবে, আর আমিও ভালোভাবে ওখানে থাকতে পারবো না, ওদেরকেও নিয়ে যাওয়া সম্ভব না। আমার ছেলেটা তো লজ্জা পাচ্ছে যে আম্মু যাবো না আমি, আমার খুব লজ্জা লাগবে, কীভাবে আর সবাই আমাকে ওইভাবে দেখলে আমার দিকে তাকাবে। আর আমার হাজব্যান্ড তো যাবেই না, উনিও ভীষণ লাজুক। তো যাই হোক, ইতিমধ্যে আমরা তো বিয়ের অনুষ্ঠানে যাইনি, আমার ভাইয়াকে দিয়ে পাঠিয়েছি যে তুমি যাও, আমরা না গেলে সমস্যা নাই। তো সব কিছু খাওয়া দাওয়া করেছি, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, করার পর লম্বা একটা ঘুম দিয়েছি, মানে বেশ 1-1.5 ঘন্টা মতো ঘুম দিয়েছি। তারপর আছরের আজানের পর আমরা একটু ছাদে এসেছি। আর এখন আমাদের ছাদের অবস্থাটা তো ভীষণ খারাপ দেখতে, যেহেতু মিস্ত্রিতে কাজ করছে আর অনেক কিছু এই ছাদের উপরেই রাখা আছে। তো সেই কারণে হচ্ছে যে নোংরা জিনিসপত্রগুলো আছে, সেই কারণে আমি ছাদটা ঘুরেও দেখাতে পারছি না। আর এই যে ছাদটা একটু ঝাড়ু দিচ্ছি, একটু কাজ আছে আমার, আমার হচ্ছে কাঁথায় ছাপ দেওয়ার কাজ রয়েছে। তো ওইটা হচ্ছে রোজার ভিতরে এসেছিল, কিন্তু সময় করে উঠতে পারিনি, বিকালের দিকে তো সময় হয় না, আর বিকালের দিকে ছাড়া তো রোদের ভিতরে কাজটা করাও সম্ভব হতো না। তো ভাবলাম আজকে একটু সময় আছে, আজকে একটু করে ফেলি কাজটা, তো সে কারণেই ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। কাঁথাটাও অনেকটা দলা হয়ে আছে, বেশ কয়েকদিন যাবৎ ঘরে আছে, সে কারণে হয়তো, অথবা ওনারা ভালোভাবে পাততে পারেনি। তো এই কাঁথাটা কিন্তু একটু তেরাসের মতো, যেদিকে টান দিচ্ছি সেই দিকটা একটু বেড়ে যাচ্ছে। তো সে কারণে ভাবছি যে কোন সাইড থেকে হচ্ছে কাঁথাটা ছাপ দিব, নিজেও বুঝতে পারছি না। আর অনেকটা এমনটা দলা হয়ে থাকলে ছাপ দিতে বেশ কষ্ট হয়, ছাপটা ভালো বসতে চায় না। তো আমি চারি সাইডটা আগে ঠিক করে নিচ্ছি, হচ্ছে কান্দাগুলো টেনে টেনে, তারপরেও ছাপটা কেন জানি একটু সমস্যা তো হয়েই যাচ্ছে। আর অনেক চেষ্টা করার পরেও মানে ঠিক করতে পারছি না কোনো মতে, একটা না একটা দিক একটু তেড়াইশে হয়ে যাচ্ছে, সেটাই মানে বুঝতে পারছি না। তো যাই হোক, ছাপের কাগজটা আগে নিয়ে নিয়েছি, নিয়ে এবার এটাতে যেগুলো প্রয়োজন আমার রং, তারপর কেরোসিন তেল, সবগুলো আমি নিয়ে নিয়েছি, নিয়ে তারপর এটা সমান করে বসিয়ে কাঁথাটাই ছাপ দিয়ে দেব। অনেকেই বলে আর কি ছলে, অথবা কথায় কথায়ও বলে যে কুলো যদি স্বর্গেও যায় তাহলে সেখানে যেও হচ্ছে চাল ঝাড়বে, অথবা ঢেকি যদি স্বর্গে যাই সেখানেও যেয়ে ধান ভাঙবে। তো আমার অবস্থাটাও তেমনই, ঈদের পরের দিন অনেকে কিন্তু ঘুরতে যায়, বেড়াতে যায়, অথবা নিজের মতো একটু শুয়ে বসে আরাম করে কাটায়, কিন্তু আমার দিক থেকে সেটা কখনোই হয় না। আমার মনে হয় সবসময় যে কাজটা যখন যেমন আমি ঠিক তখন তেমনভাবেই করতে হবে। সেই যে বিলাসিতা জিনিসটা, সেটা আমার ভিতরে কিন্তু খুবই কম। নিজের সংসার যেভাবে করা উচিত, যেভাবে ওঠানো উচিত, আমার নিজের মতো করে কাজ করাটা আসলে ভীষণ ভালো লাগে কাজ করতে। সবসময় যে শুয়ে বসে থাকতে হবে সেটা বরঞ্চ আরও বিরক্তিকর লাগে, নানান রকম টেনশনও মাথার মধ্যে কাজ করে। সমস্ত কাজ করে এসে বিকালের দিকে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে, দেখতে অনেকটা খারাপ লাগছে। আর কবে যে ঘরের কাজটা শেষ হবে একমাত্র আল্লাহই জানে। আসলে ঘরের সাথে কাজ করা হচ্ছে, তো যে কারণে একটু বিরক্তও লাগছে, আবার ভালো লাগছে। অনেকটাই এগিয়ে গেছে ঘরের কাজ। তো একটা দিন পুরো রুমটা একটু ঘুরিয়ে দেখাবো ইচ্ছা আছে আমার, যে এইভাবে করে আমি কোথায় কি করে
আমার 2টা ইউনিট করলাম এবং কতটুকু জায়গার ভিতরে 2টা ইউনিট করলাম সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো এবং কিভাবে কতটুকু করে উঠতে পেরেছি সেটাও জানাবো। তো এখানে আমার ঘর মুছনির যে মপটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে মিস্ত্রিরা কাজ করেছে, তো ওনারা একটা জিনিস বাইরে যেটা আমি রেখে দিয়েছি শুকানোর জন্য, দেখা যাচ্ছে ওই জিনিসগুলো নিয়ে ওনারা হচ্ছে এক এক জায়গায় ফেলে দিয়েছে। অনেকে তো জানে না, বিশেষ করে একটা মিস্ত্রি এসেছিল, উনি বাইরের, তো উনি তো জানতোই না, মানে কোন যেটা পাচ্ছে সেটা ধরে ফেলে দিচ্ছে। আর এর আগের মিস্ত্রিগুলো একটু পরিচিত ছিল, তো যাই হোক ওইটা ফেলে দিয়েছে। আর ওটা একদমই মানে ব্যবহার করার মতো ছিল না। তো এখন দেখি যে আরও পরিস্থিতি খারাপ, সে কারণে ভাবলাম আলাদা করে একটা মপ তৈরি করে নিই। তো লাঠিটা তো ঠিকই আছে, কিন্তু যে কাপড়টা ছিল সে কাপড়টা নষ্ট হয়ে গেছে। তো আমি পুরোনো একটা গেঞ্জি নিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডের পুরানো একটা গেঞ্জি নিয়ে এইভাবে করে আগে গোল করে কাটিং করে নিয়েছি। তারপরে এটা একটু টুকরো টুকরো করে ফিতে ফিতে করে নিলাম, নিয়ে এর যে পজিশনটা সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটা ঢুকিয়ে দেব বাসটার ভিতরে। আর যে অংশটুকু আমি ফেলে না দিয়ে, মানে যে অংশটুকু ছিল বাদ বাকি অংশটুকু কেটে ফেলেছি, সেটা কিন্তু ভিতরে দিয়ে সুন্দর করে বাঁশের মুখটায় জড়িয়ে দিয়েছি, যাতে করে বাঁশের মুখটা আমার ফ্লোর মেটে লেগে কেটে না যায়। আর এই তো একটু সুন্দর করে মজবুত করে বাঁধতে হচ্ছে। এটা সুন্দর করে বেঁধে নেওয়ার পর আছে একদম মানে 400-500 টাকার একটা যে মপ, সেটা আমার তৈরি হয়ে যাবে। মজবুত করে বেঁধে নিয়েছি, এবার আমার মপটা তৈরি হয়ে গেছে। তো রুমটা তো মুছে ফেলেছি, এতক্ষণের ভিতরে আমার ফোনটা আমার কাছে ছিল না। তো যাই হোক, এখন হচ্ছে দেখিয়ে দিলাম যে আমার কতটা ভালো কাজ করে এইভাবে করে মপটা যদি বাসায় তৈরি করতে পারেন। আমরা 500-700 টাকা দিয়ে বাজার থেকে হয়তো কিনে নিয়ে আসি, সেটা দেখা যাচ্ছে কয়েকদিনের ভিতরেই কিন্তু নষ্ট হয়ে যায়। আর এভাবে একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা এভাবে পুরনো কোনো গেঞ্জি দিয়ে এভাবে একটা মপ তৈরি করে নিতে পারি, আমাদের কিন্তু খুব সহজেই হচ্ছে একটা মপও তৈরি হয়ে যায় এবং হচ্ছে সেগুলো খুব ভালোভাবে আমরা কাজেও লাগাতে পারি। তো এখন বাজে রাত 8টা। তো এখন আমি এসেছি একটু রান্না করতে। যে খাবার ছিল সেটা ফুরিয়ে গেছে, বাসায় তো আত্মীয় স্বজন আসছিল, তো তাদেরকে খেতে দিয়েছি। এখন আবার ভাবছি কি করব, যেহেতু আমার ছেলেটার হাতটা ভেঙে গেছে, ওর আব্বুরও হাত ভেঙে গেছে, একটু ক্যালসিয়ামের প্রয়োজন। তো সেক্ষেত্রে হচ্ছে ওর আব্বু একটু কলিজা নিয়ে এসেছিলো, তো বললো কলিজাটুকু ভুনা করো। তো ভাবলাম ঠিক আছে তাহলে সেটাই করি। তো কলিজাগুলো আগে সুন্দর করে টুকরো করে কেটে নিয়েছি এবং মশলাপাতি সমস্ত সব কিছু বেটে নিয়েছি, শিলে বেটে দিয়েছি। আমি সবসময় মানে শিলে বাটতেই ভালো লাগে আমার। আর হচ্ছে শিলে বেটে যে মশলাটা দিয়ে রান্না করা হয় সেটার কিন্তু টেস্টটা অসাধারণ হয়, যেটা আপনার মিক্সচারে হবে না। তো যাই হোক, আমি হাতে বেটেই রান্নাটা করি, আলহামদুলিল্লাহ আমার রান্নাটা সবাই খেয়ে প্রশংসাও করে। তো যাই হোক, আমি কলিজাটা এখন ভুনা করার জন্য হচ্ছে কলিজাটা দিয়ে দিয়েছি। আর এর আগে তো মশলাটা সুন্দর করে আগে কষিয়ে নিয়েছি। তো এই তো কলিজাটা ভুনা করে তারপর রাত্রের খাবার খেয়ে হচ্ছে আবার ঘুম দেব। পরবর্তী ব্লগের জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অগ্রিম। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করুক, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আল্লাহ হাফেজ।